নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তবে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কারণ এখন সময় নগর মহানগরের। আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। শুক্রবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সর্বোচ্চ আদালত জানিয়েছে জুডিশিয়াল অফিসাররা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নথি যাচাইয়ের কাজ করবেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। শুক্রবার এসআইআর সংক্রান্ত নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে আপাতত তালিকা যতটা প্রস্তুত হয়েছে তাই প্রকাশ করতে হবে কমিশনকে 28শে ফেব্রুয়ারির মধ্যে। প্রয়োজন হলে পরে অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারবে কমিশন। এদিন রাজ্যের আইনজীবী সুপ্রিম কোর্টকে নির্দেশ না দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি যুক্তি দেন এর ফলে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, কিন্তু আদালত সেই আর্জিতে কান দেয়নি। সেই সঙ্গে বিচারপতি জানিয়েছেন বিচার বিভাগীয় আধিকারিকদের এই কাজে বেশি দিন যুক্ত রাখা যাবে না। এসআইআর নথি যাচাইয়ের জন্য জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জেলা জাজ অথবা অতিরিক্ত জেলা জাজ কিংবা প্রাক্তন বিচারকদের এই পদে নিয়োগ করা হবে। देखिए, ये तो जग जाहिर है कि स्टेट गवर्नमेंट हर किस्म से ईसीआई को यानी एसआईआर को पूरी तरीके से रोकने की कोशिश कर रही है, डर रही है, क्योंकि अगर फेक वोटर्स का नाम चले जाए तो तृणमूल के लिए छप्पा कौन करेगा, इसलिए डर रही है। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভার বা স্পেশাল অবজারভার তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হানো তানো করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো করা হয়েছে, সেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ, মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত পশ্চিমবঙ্গে এসআইআর পরিস্থিতিকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেছেন। যে সমস্ত বিচার বিভাগীয় আধিকারিককে নিয়োগ করা হবে তাদের দেওয়া নির্দেশই সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মানা হবে। রাজ্য সরকারকে অবিলম্বে তা পালন করতে হবে। শনিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কমিশনের প্রতিনিধি, সিইও, মুখ্য সচিব, ডিজিপি, অতিরিক্ত সলিসিটর জেনারেল এবং অ্যাডভোকেট জেনারেলের বৈঠক হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী চন্দ্রশেখর বাগ মহাশয়। আমরা তাকে স্বাগত জানাবো। চন্দ্রশেখর বাবু, অনেক স্বাগত জানাবো ওঙ্কার বাংলায় আপনাকে। তারপরে আজকের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একদম সুপ্রিম রায়, যেটাকে বলা যেতে পারে সত্যি একেবারে মানে নজির সৃষ্টি করা একটা রায়, যেখানে ইলেকশন আমরা দেখেছি ইলেকশন কমিশনের হাতেই কিন্তু পুরোটা থাকতো, সেখানে জুডিশিয়াল অফিসারদের দায়িত্বে দিয়ে দেয়া, এবং এই যে একটা সুপ্রিম কোর্টের রায়, কোথাও গিয়ে কি বলা যেতে পারে এটা কোথাও নৈতিক জয় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখুন, আজকে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা যেটা আসলো এই এসআইআর কে কেন্দ্র করে, এটা অবশ্যই একটা নজিরবিহীন ঘটনা। কেননা ইলেকশনটা সম্পূর্ণভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আওতায় একটা কনস্টিটিউশনাল বডি, সেই কনস্টিটিউশনাল বডির কন্ট্রোলে যেটা ছিল, সেটার থেকে সুপ্রিম কোর্ট আজকে মানে এই যে পরিস্থিতি, আজকে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির এই ইস্যু, এবং সেই ইস্যুতে এসআইআর এর ইস্যুতে সুপ্রিম কোর্ট আজকে যে অর্ডার নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে যে জুডিশিয়াল হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস
তিনি এর কমিটি ফর্মেশন করবেন এবং ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ লেভেলের সমস্ত তারা প্রত্যেকটি জায়গায় এই যে যদি মানে ডিসক্রিপেন্সি, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে প্রবলেম যেগুলো, সেই সর্ট আউট করবে এবং তাদের ডিসিশনটা ইজ ফাইনাল এবং সেটাকে ধরে নেওয়া হবে দ্যাট ইজ দি অর্ডার অফ দি সুপ্রিম কোর্ট। এখন এটা একটা নজিরবিহীন ঘটনা। তবে এটার সঙ্গে সঙ্গে আমি আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে ভারতবর্ষের ইতিহাসে জুডিশিয়াল হিস্ট্রি এবং কনস্টিটিউশনাল হিস্ট্রি এই দুটো জায়গাতেই এই রকম অর্ডার কখনো আমরা দেখিনি, যেটা আজকে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট নির্দেশনামাটা দিয়েছে এই এসআইআর কে, পশ্চিমবঙ্গের এসআইআর কে কেন্দ্র করে। কারণ দেখুন, এসআইআর তো বহু রাজ্যে হচ্ছে, বিহারে অলরেডি হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই যে এসআইআর কে কেন্দ্র করে যেভাবে পরের পর মামলা পরের পর হচ্ছে এবং প্রতিনিয়ত সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে এই যে ব্লেম গেম, একে অপরের দোষারোপ করা, মানে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন এই নিজেদের মধ্যে যে ব্লেম গেম, যেটা সেই ব্লেম গেমটা খুব আনফর্চুনেট এবং দিস ইজ ট্রাস্ট ডেফিসিট বিটুইন দি টু কনস্টিটিউশনাল ফাংশনারিজ। ট্রাস্ট ডেফিসিট বিটুইন দ্য টু কনস্টিটিউশনাল ফাংশনারিজ, অর্থাৎ দুটো কনস্টিটিউশনাল ফাংশনারিজ যেটা রয়েছে, একটা সরকার আর একটা হচ্ছে ইলেকশন কমিশন, তাদের মধ্যে যে ট্রাস্ট ডেফিসিট, অর্থাৎ তাদের মধ্যে বিশ্বাসের অভাব, এবং তার ফলে আজকে এই জুডিশিয়ারিকে ইন্টারফেয়ার করতে হলো এবং সেখানে এই জুডিশিয়াল অফিসার চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি একটি কমিটি ফরমেশন করবে। সেই কমিটিতে সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কোনো কিন্তু তাদের কন্ট্রোল, মানে চিফ সেক্রেটারি বলুন বা হোম সেক্রেটারি, কেউ তারা কমিটিতে থাকতেও পারেন, কিন্তু দে আর নট জি অ্যাডজুডিকেটিং বডি। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এবং প্রত্যেকটি জেলায় জেলায় ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের করে কমিটি ফরমেশন হবে এবং সেই কমিটি এই ডিসপিউট যেগুলো আছে সেই ডিসপিউট গুলো, এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। তার ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে তারা যে সিদ্ধান্ত নেবেন সেটাকে ধরে নেওয়া হবে যে দ্যাট ইজ দি ডিসিশন অফ দি সুপ্রিম কোর্ট। সুতরাং এর কোনো আর একে চ্যালেঞ্জ করে আর ফার্দার কোনো রকম কেউ যাওয়ার কোনো জায়গা নেই, এটাও পরিষ্কার বলে আমাদের সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সূর্যকান্ত এটা জাস্ট, তার সঙ্গে আরেকটা জিনিস যেটা বলেছে যে 28 তারিখে যে লিস্ট বেরোবে, তারপরেও যদি কোনো লিস্ট বেরোয় সেটা সাপ্লিমেন্টারি লিস্ট হিসেবে বেরোতে পারবে, যেটা রাজ্য সরকারের কাছে একটা আমার মনে হয় যথেষ্ট বেদনাদায়ক। কারণ তারা এটা ভাবতে পারেননি, 28 তারিখটা টার্গেট করে ভেবেছিল এই কটা দিনের মধ্যে জিনিসটা যেভাবে হোক হয়ে যাবে। যেরকম ভাবে এই 26,000 শিক্ষক নিয়োগের মুড়ি মিছড়ি এক করে দিয়ে কিছুতেই আলাদা করা গেল না, সবাই চাকরি চলে গেল, ঠিক তেমনি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি করে সবাইকে যাতে না হয় সেরকম ভাবে চেষ্টা, কিন্তু সেটাও সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে না, 28 তারিখের পরও কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট করে সেই লিস্ট যদি যাদের নাম যদি থাকে তাদের বাদও দেওয়া যেতে পারে, আবার ইনক্লুশনও যদি দরকার হয় ইনক্লুশনও করা যেতে পারে। সুতরাং সুপ্রিম কোর্ট কিন্তু একটা অত্যন্ত কি বলবো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এর থেকে আমরা নিয়েছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে আগামী দিনে এই ইলেকশন কমিশনারের ক্ষমতা বা ইলেকশন কমিশনের সঙ্গে যদি রাজ্যের কোনো বিতণ্ডা হয়, কোনো রকম সংঘাত হয়, তাহলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই অবজারভেশন, এই অর্ডারটা একটা পথিকৃৎ হয়ে থাকবে। অনেক ধন্যবাদ চন্দ্রশেখর বাবু, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়টি, যে আজকে যে সুপ্রিম কোর্টের রায় তাতে এসআইআর ইস্যু নিয়ে একের পর এক জলঘোলা পরিস্থিতি কিন্তু রাজ্যে ছিল এবং রাজ্য রাজনীতি উত্তপ্ত তো ছিলই, পাশাপাশি কার্যত বলা যেতে পারে একেবারে রাজ্য এবং কেন্দ্র নির্বাচন কমিশনের সংঘাত আকার ধারণ করেছিল। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আজকের যে রায়, সেই রায় কিন্তু একেবারে নজিরবিহীন এবং আরও একটি বিষয় যেটা, যে যখন এসআইআর নিয়ে এই ধরনের পরিস্থিতি রাজ্যের সাথে নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো রকম সংঘাতের সৃষ্টি হবে, তখন কিন্তু সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্ব রাখবে, এমনটাই কিন্তু চন্দ্রশেখর বাবু যেমনটা বললেন। ঠিক তেমনভাবে সত্যি এক্ষেত্রে বলা যায় যে এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কোথাও গিয়ে যাতে কোনো রকম পরিস্থিতি অস্বাভাবিক দিকে না যায়, আর সেই জায়গাটাকে টেনে বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা না মনে করেই হয়তো এই ধরনের একটি রায় দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি।